নমস্কার। খবরদার কথা নয়, আমরা বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি, তবে শালীনতা বজায় রেখে। ঠিকই ধরেছেন যে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান বলে যারা আমরা চিৎকার করি, সেই পার্লামেন্টে গত কয়েকদিন ধরে যা সব ঘটনাবলী হচ্ছে তাকে নিয়ে তো আলোচনা হচ্ছে না। আমরা কেন আলোচনায় আসছি না? আপনাদের এটা অনুযোগ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখতে চাইছিলাম যে এই গণতন্ত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত এখন আমরা যে বিষয়টা নিয়ে সামাজিকভাবে আলোচনা হয় সেটা হচ্ছে, জরুরি অবস্থার সময় কি এই অবস্থা ছিল, না তার থেকেও এখন অবস্থাটা খারাপ অথবা ভালো। এই নিয়ে যে পর্যালোচনাটা হচ্ছে সব জায়গায়, এটাই আমাদের ব্যাপকভাবে অবাক করছে। গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে কে ভালো ছিলেন নিন্দার্থে, আর কে খারাপ রয়েছেন সেটাও নিন্দার্থে। এই যে দুই নিন্দার্থ নিজেদের ভেতরে যুদ্ধ করছে, এটা সাধারণ মানুষকে কতটা উপকৃত করছে। লজ্জাও লাগছে বলতে, তবু তো বলতে হচ্ছে, কারণ আমরা তো স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক, তো তাই মাঝে মাঝে একটু লজ্জা পেতেও হয়, পেলেও বলতেও হয়। এই নিয়েই আজকে আলোচনা করবেন। আমাদের সঙ্গে রয়েছেন, সময় চাইলেই সময় পাই বটে, কিন্তু খারাপও লাগে, প্রচণ্ড ব্যস্ত, তার মাঝেও আমাদের অল্প সময় দিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁ দিকে বসেছেন। আমরা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তমদার কাছ থেকে সরাসরি জানতে চাইছি যে সংসদ বা পার্লামেন্ট ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান, এগুলি কোট আনকোট আমরা জানি, বুঝলাম, আমরা প্রণাম করে ঢুকি, লম্বা হয়ে প্রণাম করি, সব আছে। এই সংসদের এখান থেকে বার করে দিয়ে বা বরখাস্ত করে দিয়ে বা সাসপেন্ড করে দিয়ে একাধিক বিল পাশ করানোর যে পদ্ধতি, একটা নতুন ইতিহাসের সৃষ্টি করলো নতুন পার্লামেন্টে। এটা তো নজিরবিহীন ঘটনা। একসাথে এখন অব্দি 143 জন সংসদ সদস্যকে আজকেরটা নিয়ে রাজ্যসভা এবং লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে প্রায় পুরো অধিবেশনের জন্যই। এই ধরনের নজিরবিহীন ঘটনা তো ঘটেনি। আর এটা গণতন্ত্রের পক্ষেও বিপজ্জনক। পার্লামেন্ট তো মূলত বিরোধীদের জন্য, সেখানে বিরোধীদের যদি কথা বলতেই না দেওয়া হয়, এইভাবে সবাইকে বহিষ্কার করে পার্লামেন্টকে কার্যত বিরোধী শূন্য করে দেওয়া। এখন দেখা যাচ্ছে 143 জনকে বহিষ্কার করার পর রাজ্যসভা লোকসভা মিলিয়ে ইন্ডিয়া ব্লকের প্রায় 35-37 জন সদস্য রয়ে গেছেন, যারা এখনো বহিষ্কৃত হননি, তারাও হয়ে যাবে, অপেক্ষায় রয়েছে। এখন একের পর এক বিল পাস করা হচ্ছে। এই ধরনের বহিষ্কারের নজির কিন্তু হয়নি। এর আগে 1989 সনে 63 জন সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল 3 দিনের জন্য। সেটা হয়েছিল ঠক্কর কমিশনের রিপোর্ট পার্লামেন্টে পেশ করার দাবিতে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর হত্যাকাণ্ডের কার্যকরণ, ষড়যন্ত্র, এগুলো নিয়ে তদন্ত করার জন্য বিচারপতি ঠক্করকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ঠক্কর কমিশন রিপোর্ট দিয়েছিল। সরকার পক্ষ সেই রিপোর্ট পার্লামেন্টে পেশ করতে রাজি ছিলেন না। সেই সময় 63 জন সাংসদকে, তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, বহিষ্কার করা হয়েছে। এটা নজির। সেই নজিরকে ছাপিয়ে সেই নজিরকে ছাপিয়ে নতুন রেকর্ড করা হলো, 143-44 জনকে বহিষ্কৃত করা হলো। আর এটা কিন্তু একটা ইদানিং ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা হিসাব দেখছিলাম, আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা একটা হিসাব বেরিয়েছে যে পার্লামেন্টের সাংসদদের বহিষ্কারের ঘটনা একদম নতুন নয়। মাঝে মাঝে বহিষ্কার ঘটনা ঘটে সংসদে, একদম নতুন তা নয়, কিন্তু ক্রমশ বহিষ্কারের ঘটনা বাড়ছে। যেমন দেখা যাচ্ছে 2009 থেকে 2014, যখন ইউপিএ কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস পরিচালিত ইউপিএ, তখন কিন্তু 36 জন সাংসদকে বহিষ্কৃত করা হয়েছিল। 9 থেকে 14, 5 বছরের মধ্যে মোট 36 জনকে। পরবর্তী সময় দেখা গেল 2014 থেকে 19-এ 81 জনকে বহিষ্কার করা হয়েছে পার্লামেন্ট থেকে, কাউকে 7 দিনের জন্য, কাউকে 3 দিনের জন্য। তো 36 থেকে 81,
এটা প্রায় দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে, রেকর্ড করার কি চেষ্টা তিনগুণ হয়ে যাচ্ছে, এখন হচ্ছে 143 জন। এটা একটা প্রবণতা ইঙ্গিত করে যে পার্লামেন্টে কথা বলার পরিসরটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং পার্লামেন্ট তো বিরোধীদের জন্য, পার্লামেন্টে সরকার জবাব দিয়ে দেবে, এটাই এর মধ্যে দিয়ে সরকারের উপর জনগণের নিয়ন্ত্রণ থাকবে। ইয়েসম্যান তৈরি করার চেষ্টা না, আরেকটা বিষয় হলো বিরোধীরা কি বলছেন। বিরোধীরা তো সঙ্গত প্রশ্নই তুলেছেন। গত কদিন পূর্বে পার্লামেন্টের মধ্যে যে ঘটনা ঘটলো, ঠিক। 2 জন 3 জন 4 জন যুবক হলুদ ধোঁয়া পার্লামেন্টে ছুড়লো, পার্লামেন্টের উপর এই যে ঘটনা ঘটলো, এইটা নিয়ে এটা ব্রিচ অফ সিকিউরিটি। পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট ভবন, আমি সাধারণ নাগরিক, আমার পার্লামেন্ট ভবনে যাওয়ার সুযোগ হয়নি, পুরনোটা তো যায়নি, নতুনটা তো যাওয়ার প্রশ্নই হয় না। তো এখন যা দেখছি তো বিশাল নতুন পার্লামেন্ট ভবন, কয়েক হাজার কোটি টাকা করে খরচ করা হয়েছে, নিরাপত্তা একদম নিশ্চিত নিরাপত্তা, কারণ দাবি ছিল এরকম। পার্লামেন্ট অ্যাটাকের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু এরপরে এটা কী করে হলো, কেন এরা ঢুকলো, কে তাদের পাস দিল, এতগুলো নিরাপত্তা বল কী করে তারা পেরোলো, কী করে ইয়েলো ক্যানিস্টার নিয়ে ঢুকলো, এগুলো তো সাংসদরা নিশ্চয়ই আলোচনা করবেন। এবং এক্ষেত্রে এটা তো খুব যৌক্তিক দাবি। এটা যদি বিরোধীরা না তুলেন তো বিরোধীদের তো ভূমিকা নিয়েই প্রশ্ন তুলবে। তারা কি বলছেন? তারা বলছেন বাইরে বক্তৃতা নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার বিবৃতি দিন। এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা নিয়ে তো অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক। যে আজকে যদি বিজেপি ক্ষমতায় থাকতো তারা এর চেয়ে বেশি গন্ডগোল করতো। আমরা জানি যে অরুণ জেটলি তারা যখন ছিলেন লোকসভায়, তারা পার্লামেন্ট দিনের পর দিন অচল করেছিলেন। তখন অরুণ জেটলি বলেছিলেন ইট ইজ দ্য রাইট অফ দ্য অপোজিশন পার্লামেন্টে ভন্ডুল করবে, স্টল করবে, এর জন্য অপোজিশন, এটা আমাদের মানে প্রায় বার্থ রাইট। সেই বার্থ রাইট এখন হয়ে গেছে ব্রিচ অফ প্রিভিলেজ, অধিকার ভঙ্গ করা, পার্লামেন্টের মর্যাদা নষ্ট করা। এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। এই ধরনের আক্রমণ ঘটলো, কেন ঘটলো, কারা দায়ী, কারা পাস দিল, নিরাপত্তা বলয় কোন জায়গায় ত্রুটি ছিল। এখন দেখা যাচ্ছে যে পার্লামেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা অনেক আধিকারিকের পদ শূন্য। সরকারের পক্ষ বলছে যে এটা স্পিকারের দায়িত্বের বিষয়, স্পিকার যা করার করবেন। এটা তো কথা হতে পারে না। প্রধানমন্ত্রী বাইরে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারেন, এই ব্যাপারে মন্তব্য করতে পারেন, তো পার্লামেন্ট কেন অ্যাভয়েড করবেন? এইটা কিন্তু একটা মানে অসহিষ্ণুতা এবং বিরোধী মুক্ত ভারত, যেটা মোদি বলেন, কংগ্রেস মুক্ত ভারত, বিরোধী মুক্ত ভারত, এটা কিন্তু ফেসিবাদের লক্ষণ। বিরোধী না থাকলে গণতন্ত্র কি? বিরোধী মুক্ত হয় নাকি? শক্তিশালী বিরোধী পক্ষ দরকার, যে কোনো গণতন্ত্রে কার্যকর শক্তিশালী বিরোধী পক্ষ প্রয়োজন। বিরোধী পক্ষ যদি না থাকে তাহলে তো কি যা হবার তাই হবে। এবং এটা একটা ভয়ঙ্কর বিপদের সংকেত যে পার্লামেন্টও জরুরি অবস্থার সময় 25 জন সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার জ্যোতির্ময় বসু, মোহনধারিয়া থেকে অনেকে, কৃষ্ণকান্ত, অনেকে গ্রেপ্তার করেছে, কংগ্রেস দলের সাংসদ, বিরোধী দলের সাংসদ, মধুলিমায়, অনেককে, পিলো মোদি। এখন সাংসদদের গ্রেপ্তার করা হচ্ছে না, এখন ফেসিস্টরা এবং স্বৈরতন্ত্রীরা অনেক বেশি বুদ্ধিমান এবং কৌশলী হয়ে গেছে। তারা ভাবছে যে গ্রেপ্তার করার দরকার কি? আমি যদি পার্লামেন্টে এমপিদের কথা বলা বন্ধ করে দিতে পারি, দ্যাট ইজ এনাফ। নানা অছিলায় সদস্যপদ কেড়ে নেওয়ার চেষ্টা। ইমার্জেন্সি সময় ইন্দিরা গান্ধী 25 জনকে গ্রেপ্তার করেছিল যাতে তারা দে ক্যান নট ওপেন দেয়ার মাউথ ইন দ্য পার্লামেন্ট। এখন মোদি অনেক স্মার্ট, বিজেপি অনেক স্মার্ট, তারা বলছে আমি গ্রেপ্তার করবো, গ্রেপ্তার করলে সারা পৃথিবীর লোক জানবে, জনগণ জানবে, আমার গ্রেপ্তার করার, আমি পার্লামেন্টের মধ্যেই তারা তো পার্লামেন্টে আসবেন, কথা বলতে পারবেন। এটাই তো হচ্ছে, কথা বলার কোনো সুযোগই নেই। এবং আরেকটা ঘটনা হলো যে আমি যেটা লক্ষ্য করছি, স্পিকারের দায়িত্ব তো সভা চালানো, স্পিকারের দায়িত্ব হচ্ছে বিরোধীদের, বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যদের সুযোগ দেওয়া। আমি তো দুঃখজনকভাবে সত্য, আমি তো স্পিকারদের দেখছি, স্পিকারের সাথে সরকারের কোনো ফারাক খুঁজে পাওয়াই মুশকিল হচ্ছে। স্পিকার তো সরকারের লোক নয়, স্পিকার হচ্ছে সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, আমাদের লোকসভার স্পিকার, তারা যদিও দলীয় প্রতিনিধিতে নির্বাচিত হন, কিন্তু এটা আমরা ধরে নেই, এটাই পরম্পরা, এটাই ঐতিহ্য। একবার নির্বাচিত হয়ে গেলে, আমি দলের টিকিটে নির্বাচিত হলাম, কিন্তু আমি যখন স্পিকার হলাম তখন আমি কোনো দল নিরপেক্ষ ব্যক্তি, আমি কোনো দলীয় আনুগত্যে দ্বারা কাজ করবো না, আমি সভাকে পরিচালনা করব, সভার মর্যাদা এবং সাংসদদের অধিকার। সাংসদদের অধিকার বলতে কি, তারা তাদের কথা বলতে পারে। কারণ পার্লামেন্টে এমপিদের কথা বলা মানে কি, ভারতবাসীর কথা বলা। এমপিরা তো আমাদেরই প্রতিনিধি, তারা তো ভারতবাসীদের কথা বলেন। এই যে 145 জন
সাংসদকে বহিষ্কার করা হলো। এটা তো বৃহত্তর অর্থে আমাদের দেশের জনগণের মুখ বন্ধ করে দেওয়া হলো। এমপিরা তো নিজেদের কথা বলবেন না, এমপিরা তো নির্বাচিত হয়েছেন, দেশের কথা বলবেন, মানুষের সমস্যা বলবেন, নিরাপত্তার প্রশ্নে কথা বলবেন, সংসদে হামলা কেন হলো, এর জন্য কোন ত্রুটি দেয় এটা নিয়ে কথা বলবেন, যাতে ভবিষ্যতে ধরনের ঘটনা না ঘটতে পারে। এখন তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। পরোক্ষে কয়েক কোটি মানুষের মুখ, কয়েক কোটি না, 145 জনের কনস্টিটিউয়েন্সি, লক্ষ লক্ষ কয়েক কোটি মানুষের কথা মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা একটা বিপজ্জনক দিক। এবং সরকার যেটা বলছেন স্পিকার দেখবেন, এটা হতে পারে না। স্পিকার দেখবেন ভালো কথা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইম মিনিস্টারকে বিবৃতি দিতে হবে। যে কোনো দেশে, পৃথিবীর যে সমস্ত দেশে গণতন্ত্র আছে, যে কোনো দেশে পার্লামেন্টে যে ধরনের ঘটনা ঘটে, আমাদের বিরোধীরা যা করছেন তারা তাই করবেন, এটাই দায়িত্ব। এটা যদি না করেন বিরোধীদের বলবো তোমরা বিরোধী হওয়ার অযোগ্য। ঠিক। প্রশ্ন একটা, এই বিরোধীদের কথা তো বললেন, সংসদ তৈরি হবে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ নিয়ে তৈরি হলো। অনেক ক্ষেত্রে বিধানসভাতেও দেখা যাচ্ছে যে গণতন্ত্রটা আসলে কোন জায়গায় এখন রয়েছে আপনি ব্যাখ্যা করতে পারেন। সেটা হচ্ছে যে বিরোধী পক্ষ হিসেবে হয়তো বিধানসভায় প্রবেশ করলো, কিছুদিন পরে বিরোধী পক্ষ সরকার পক্ষ হয়ে গেল, কীভাবে? সেটা তো দলত্যাগ করছে টাকা। এই যে ট্রেন্ডটা, এটা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের ঘোড়া কেনা বেচা, আয়রাম গয়রাম। এখন তো আয়রাম গয়রাম নতুন ফর্মে ফিরে এসেছে। এখন তো নির্বাচিত সদস্যদের হাইজ্যাক করে হোটেল নিয়ে রাখতে হয়, কবে তাদেরকে লুট করে নিয়ে যাবে। আমি সেটা বলছি না, যেটা বলছি যে কথা বলার পরিসরটা কমে আসছে পার্লামেন্টে, এবং স্পিকারদের ভূমিকা যেটা, তারা কি সেই ভূমিকা পালন করতে পারছে? আরেকটা কথা আমার মনে হয়, যেটা অনেকে বলেন যে পার্লামেন্ট ভুন্ডল হচ্ছে, অধিবেশন হচ্ছে না। এমনিতে তো পার্লামেন্টের অধিবেশন সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, অধিবেশনের ডিউরেশন অফ এফেক্টিভ সেশন, এবং সেশন প্রায়ই ভুন্ডল হচ্ছে, বিভিন্ন কারণে ভুন্ডল হচ্ছে। এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো পার্লামেন্টের বিরোধীদের কথা বলার পরিসরটা আজ কমে আসছে। একটা কথা আমার মনে হয় যে আমাদের পার্লামেন্ট প্র্যাকটিসটা আমাদের মূলত কলোনিয়াল গভর্নমেন্ট তৈরি করেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ, সেন্ট্রাল লেজিসলেচার। সেক্ষেত্রে কলোনিয়াল গভর্নমেন্ট চাইতো না যে আমাদের দেশের সাংসদরা ওই তৎকালীন সময়ে পরাধীন দেশে যে সমস্ত নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থায় আইনসভায় কথা বলুক খুব একটা। সেই কারণে এই পার্লামেন্টের কার্যবিবরণী কিংবা পার্লামেন্ট আইন কানুনে নিয়ম বিধি অনুরচনা করা হয়েছিল যে সমস্ত কন্ট্রোলটা থাকে সরকারের হাতে। স্বাধীন দেশে কিন্তু এটা হতে পারে না। এবং এই যে পার্লামেন্টের এজেন্ডা সরকার ঠিক করছে, সরকার ঠিক করছে, এখানে কেন বিরোধীদের ভূমিকা থাকবে না? এখানে কেন? সেক্ষেত্রে আজকে প্রশ্ন উঠছে যে পার্লামেন্টের যে রুলস অফ প্রসিডিউর, এটাকেও নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। পার্লামেন্টে যদি বিরোধীরা কথা বলতেই না পারে, সরকার যদি তার সংখ্যাধিক্যের জোরে বিরোধীদের কথা বলা নিয়ন্ত্রণ করে দেয়, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নাকচ করে দেয়, স্পিকার যদি তার ভূমিকা পালন না করে, সেক্ষেত্রে তো পার্লামেন্টের রুলসই পরিবর্তন করার প্রশ্ন আছে। না হলে যারা নির্বাচিত হয়ে গেলেন তারা যদি কথা বলতেই পারলেন না, সমস্ত নিগরের রুলসের বিধির নিগরে বেঁধে কথা বলতে দেওয়া হলো না, সরকার পক্ষ বলেন আলোচনার দরকার নেই, আলোচনা জাতীয় স্বার্থের পরিপন্থী করে আলোচনা এড়িয়ে গেলেন, পার্লামেন্টে সরকার প্রশ্নের মুখোমুখি হলেন না। সেক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে, পার্লামেন্টের বিধি কানুনগুলো নতুন করে পর্যালোচনা করা দরকার, এবং পার্লামেন্টে বিরোধী দলের কথা বলার সুযোগটাকে নিশ্চিত করার জন্য নতুনভাবে চিন্তা করা দরকার। পার্লামেন্টে যে ভুন্ডল হয়, এর অন্যতম একটা কারণ হচ্ছে বিরোধী দলের সাংসদরা দে ক্যান নট গেট অপরচুনিটি টু স্পিক অন মেনি ডিফারেন্ট প্রেসিং পাবলিক ইস্যুস। তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে। এবং এই কারণে আজকে দেখলাম, আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় একজন বলেছেন যে অন্তত সপ্তাহে কিংবা যে কোনো অধিবেশনে 3-4টা দিন অনলি ফর অপোজিশন রেখে দেওয়া উচিত। তাহলেই বিরোধীরা কথা বলার সুযোগ পাবে। তাহলেই এই গিলোটিনে বিরোধীদের কথা বলা বন্ধ করা যাবে না। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল এখানে আসছে, তার ভেতরে ক্রিমিনাল ল রিফর্মস বিলও আছে। এটা তো আলোচনা ছাড়াই সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে এগুলো করা হচ্ছে। এটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করার বিষয়। এই বিল করে তো ফৌজদারি কার্যবিধি কিংবা আমাদের ভারতীয় পিনাল কোড দণ্ডবিধি, এগুলোর পরিবর্তনের নামে যেটা করা হচ্ছে, এগুলো তো এর ফলে তো আরও বেশি করে পুলিশ রাজ কায়েম হবে, আরও বেশি করে মানুষের কণ্ঠরোধ করা হবে, আরও বেশি করে পুলিশ রাতে ব্যাপক ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। এগুলো সব একটা উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে, সারা দেশের মধ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা, মানুষের কথা বলতে না দেওয়া,
পুলিশ রাজ কায়েম করার জন্য এগুলো করা হচ্ছে এবং পার্লামেন্টে আলোচনা করার সুযোগই দেওয়া হচ্ছে না। এখন পার্লামেন্টের বিরোধী শূন্য করে দেওয়া হয়েছে। প্রশ্নটা লাস্ট, সর্বশেষ প্রশ্ন, যা পরিস্থিতি তা কি দেশের গণতান্ত্রিক অবস্থাকে একটা চ্যালেঞ্জ জানাচ্ছে? গণতন্ত্র মুমূর্ষ, গণতন্ত্র বিপদাপন্ন। বড় পার্লামেন্ট বিল্ডিং করা হচ্ছে, কিন্তু সেখানে সদস্যদের কথা বলার অধিকার নেই, কথা বলার সুযোগ পান না, কথা বললেই বহিষ্কার। এগুলো কি গণতন্ত্র চ্যালেঞ্জ নেই, গণতন্ত্র প্রচণ্ড বিপদের মুখে, গণতন্ত্র প্রচণ্ডভাবে আক্রান্ত। একটা ফ্যাসিস্ট শাসন ভারতবর্ষের গণতন্ত্রের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে টিপে মারতে যাচ্ছে। এরই সাম্প্রতিক নজির হলো এইভাবে পার্লামেন্টে 145 জন সাংসদকে বহিষ্কার করা। গণতন্ত্র সত্যিই বিপন্ন। ভারতবর্ষের বুকে একটি ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার জন্য বিজেপি, আরএসএস, মরিয়া, তারই প্রতিফলন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। অসাধারণ শেষ করলেন। যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে আজকে পুরুষোত্তমদা বললেন, তার সঙ্গে সহমত পোষণ না করে উপায় নেই। আমরাও চাই সংসদ তার স্বমহিমাতে ফিরুক। যে প্রশ্নগুলি উঠছে এই প্রশ্নগুলি প্রমাণ হোক অবান্তর। আমরাও চাই গণতন্ত্র ব্যাপকভাবে এবং সংসদের বিরোধীরাই গণতন্ত্রের পীঠস্থান যে সংসদ তা প্রমাণ করতে পারেন। তবে তাদের কথা বলার সুযোগ দিতে হবে। এটাও তো লজ্জার যে বিরোধীরা দাবি করছেন তাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে